তো দেখো, প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচের কোনটি তৈরি হয়, বুঝছো? প্রত্যেকবার যখন তুমি কম্পিউটার ব্যবহার করবা তখন কোনটি তৈরি হবে? বেশ কিছু এই যে টেম্প ফাইল তৈরি হচ্ছে, বুঝছো? প্রত্যেকবার তুমি যখন কম্পিউটার ইউজ করবা তখন বেশ কিছু টেম্প ফাইল তৈরি হচ্ছে, এই যে টেম্প ফাইল, বেশ কিছু টেম্প ফাইল তৈরি হচ্ছে প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় আলাদা আলাদা, বুঝছো? এখন প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় তাহলে কি তৈরি হচ্ছে? আলাদা আলাদা টেম্প ফাইল তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা বলছি যে টেম্পোরি, এই যে আমাদের যে টেম্পোরারি ফাইল জিনিসটা আসলে কি? এই যে টেম্পোরারি ফাইল হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল, বুঝছো? এই টেম্পোরারি ফাইল কি? একটা অপ্রয়োজনীয় ফাইল, যেটাকে টেম্প ফাইল বলা হয়। এই টেম্পোরারি ফাইল হচ্ছে একটা অপ্রয়োজনীয় ফাইল, ঠিক আছে? এরপরে যদি আমি বলি সামনের প্রশ্নে যে ইন্টারনেট ব্যবহারে কুকিজ কোথায় জমা হয়? বলতো, ইন্টারনেট ব্যবহারে কুকিজ কোথায় জমা হয়? কুকিজ জমা হয় হচ্ছে ক্যাশ মেমোরিতে। কোথায় জমা হয়? কুকিজ জমা হয় হচ্ছে ক্যাশ মেমোরিতে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন। এরপরে যদি বলি টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? দেখো, টেম্পোরারি ফাইল যদি খুব বেশি হয় তাহলে কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাইতে পারে, বুঝছো? টেম্পোরারি ফাইল হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল। এখন একটা কম্পিউটারে টেম্পোরারি ফাইল যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কম্পিউটার কি হতে পারে? স্লো হয়ে যাইতে পারে। এখন এর পরবর্তীতে যদি আমি বলি যে কম্পিউটার, বলো, বলতেছো কিছু? আচ্ছা, কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? কম্পিউটারে কাজ করার গতি বজায় বজায় রাখার জন্য তোমার হচ্ছে এই যে আমাদের ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক পিগমেন্টার, এই দুইটা ইউজ করতে হয়। যে আমাদের কম্পিউটারে কাজ বা গতি বজায় রাখার জন্য আমরা হচ্ছে ডিস্ক ক্লিন আপ অথবা ডিস্ক পিগমেন্টার এই জিনিসটা ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে আগায় আসো যে হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? দেখো, হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হয়? হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য বলতো, হার্ড ডিস্ক জিনিসটা কি? হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য মূলত আমরা কি করি? হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য হার্ড ডিস্ক আমরা ক্লিন আপ করি, হার্ড ডিস্ক ক্লিন আপ করি। হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি করি? হার্ড ডিস্ককে ক্লিন আপ করি। এরপরে আসো আমরা বলি যে আমাদের হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য মূলত ডিস্ক ফ্র্যাগমেন্টর ইউজ করা হয়। তো হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য কি ইউজ করা হয়? ডিস্ক ফ্র্যাগমেন্টর ইউজ করা হয়। কিন্তু আমরা যদি বলি যে আমাদের হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য কি ইউজ করা হয়? ডিস্ক ক্লিন আপ। তাহলে হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য ডিস্ক ক্লিন আপ ব্যবহার করা হয়। আর হার্ড ডিস্কের তোমার ফাইলগুলো সাজানোর জন্য আমরা কি ইউজ করি? ডিস্ক পিগমেন্টর, ডিস্ক পিগমেন্টর ইউজ করি। এরপরে যদি আমি বলি যে ইলেকট্রনিক যে যন্ত্রগুলা, বুঝছো, ইলেকট্রনিক যে যন্ত্রগুলা কিসের দ্বারা পরিচালিত হয়? ইলেকট্রনিক যন্ত্র তুমি খুব ভালোভাবে জানো, ইলেকট্রনিক যত যন্ত্র আছে সব আমাদের বিদ্যুৎ দ্বারাই পরিচালিত হয়ে থাকে। ইলেকট্রনিক যে যন্ত্রগুলো আছে প্রত্যেকটা কিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে? বিদ্যুতের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এরপরে যদি বলি আমি ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? ইলেকট্রনিক যন্ত্রগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিসের দ্বারা? কারেন্টের দ্বারা বা বিদ্যুতের দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, এটা গেল। এবার আমি যদি তোমারে বলি যে কম্পিউটার সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় কম্পিউটারে? দেখো, একটা কম্পিউটার তুমি যখন বাজার থেকে কিনে আনবা, ওই কম্পিউটার কিন্তু একটা জাস্ট তোমার একটা যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। ওই কম্পিউটারকে তোমার যদি কম্পিউটারের মতন ভাবে ইউজ করতে হয় তাহলে ওখানে একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে। তো অপারেটিং সিস্টেম, বেশিরভাগ কম্পিউটারে অপারেটিং সিস্টেম বা একটা কম্পিউটারকে অপারেট করার জন্য যেই সিস্টেম আছে সেটা মূলত অপারেটিং সিস্টেম। এক একটা কম্পিউটারে এক এক রকমের অপারেটিং সিস্টেম আছে। তো আমাদের কম্পিউটার, বেশিরভাগ কম্পিউটারে আমরা উইন্ডোজ ব্যবহার করি। আচ্ছা, বেশিরভাগ কম্পিউটার আমরা কি ব্যবহার করি? উইন্ডোজ ব্যবহার করি। আবার অনেকগুলো কম্পিউটার লিনাক্স ইউজ করতে হয়। অনেকগুলো কম্পিউটারে আমরা কি ইউজ করি? আমরা অনেকগুলো কম্পিউটারে লিনাক্স ইউজ করি, ঠিক আছে? অনেকগুলো, বলতেছো? তো কম্পিউটারে আমাদের সর্বপ্রথম কোন সফটওয়্যারটা ইনস্টল করতে হয়? অপারেটিং সিস্টেমটা বা অপারেটিং সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হয়। আচ্ছা, এরপরে আমরা যদি বলি
যে আমাদের কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। দেখো এই যে আমরা যেই ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করি বা ফোনে যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি, এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয় না। কিন্তু এই যে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ, এই অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ দিতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। এবং এই অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ দেওয়া কিন্তু একটা চারটেখানিক ব্যাপার না, অনেক কষ্টকর একটা ব্যাপার এবং অনেক কঠিন একটা ব্যাপার। আচ্ছা, এরপরে নর্মাল কথায় আসি, সেটা হচ্ছে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। কোনটা? আমাদের অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এবার যদি বলি সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হয়। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদেরকে 5টা বিষয় মাথায় রাখতে হয়। কয়টা? সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদেরকে 5টা বিষয় মাথায় রাখতে হয়। এর পরবর্তীতে আসো আমরা কথাবার্তা বলি, সেটা হলো কোন ফাইলের গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই যে রিডমি ফাইল, এই যে রিডমি যে ফাইলটা আছে, এই ফাইলটা আমরা কিন্তু প্রোগ্রামিং যারা করি তারা এই রিডমি ফাইলটা বানাই। এই ফাইলের মধ্যে আমাদের যত গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ফাইল আমরা এই রিডমি ফাইলের মধ্যে রেখে দিই। মানে গুরুত্বপূর্ণ তথ্য, একটা কম্পিউটার কিভাবে চলবে বা যে কোনো একটা সফটওয়্যার বা যে কোনো একটা ওয়েবসাইট আমরা কি কি করছি, কিভাবে কিভাবে চালাইতে হবে, মানে ইউজার ম্যানুয়াল, এটা কোথায় থাকে? রিডমি ফাইলের মধ্যে থাকে। আচ্ছা, তো এটা গেল। এরপরে যদি আমি বলি যে কোন সফটওয়্যার ইনস্টল করতে কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয়। দেখো কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে আমাদেরকে কোথায় যেতে হয়, আমরা মূলত কন্ট্রোল প্যানেলের মধ্যে পাই। বাট আমাদের প্রথমে কোথায় যাইতে হয় কোন সফটওয়্যার আনইনস্টল করতে? আমরা স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যাব। এটাই আমরা করব, বুঝছো? ফার্স্টে আমরা কি করব, আমরা স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলের মধ্যে যাব, যে আমরা একটা সফটওয়্যারকে আনইনস্টল করতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো হাতে কলমে দেখাইলে ভালো হইতো, বাট আমি জানি তুমি বইটা পড়ছো ভালোভাবে, বইটা পড়তে হবে কিন্তু। আচ্ছা, এরপরে আমি যদি বলি কোন সফটওয়্যারকে আনইনস্টল করতে সর্বপ্রথম কোথায় যেতে হয়, একটু আগে পড়ে আসলাম। আচ্ছা, ডিলিট অর্থ কি? ডিলিট অর্থ হচ্ছে কোনো কিছু কি ধ্বংস করা, নষ্ট করা, সংরক্ষণ করা নাকি মুছে ফেলা। বলো তো ডিলিট অর্থ কি? এর মধ্যে কোনটা ডিলিট অর্থ বলো? মুছে ফেলা। আচ্ছা, ডিলিট অর্থ কি আসলে মুছে ফেলা? বলো তো। ডিলিট অর্থ আসলেই মুছে ফেলা। এরপরে যদি বলি আমরা, এই যে সফটওয়্যার সম্পূর্ণরূপে ডিলিট করতে প্রথমে সফটওয়্যারটিকে কি করতে হয়। সফটওয়্যারটিকে সম্পূর্ণরূপে তুমি যদি ডিলিট করতে চাও, সফটওয়্যারটিকে আগে তোমার আনইনস্টল করতে হবে, তাই তো? সফটওয়্যারটিকে সম্পূর্ণরূপে ডিলিট করতে গেলে আগে কি করতে হবে? আনইনস্টল করতে হবে। এরপরে আমি যদি বলি যে আমাদের রান কমান্ড সক্রিয় করার প্রক্রিয়া কোনটি? রান কমান্ড সক্রিয় করার প্রক্রিয়া মানে আমরা একটা কমান্ড, বিভিন্ন উইন্ডোজে বিভিন্ন কমান্ড দিতে হয়। তো তুমি যদি লিনাক্স ইউজ করো, তুমি কমান্ড সম্পর্কে আরো বেশি ধারণা আসবে। লিনাক্স ইউজ করতে আমিও খুব একটা পারি না, মানে আমরাও হিমশিম খাই, বুঝছো? আমরা সিসি করছে, আমরাও লিনাক্স ইউজ করতে হিমশিম খাই। লিনাক্স ইউজ করে একটু জটিল, বাট লিনাক্সে অনেক কিছু করা যায়, বুঝছো, যা উইন্ডোজে করা যায় না। এখন কথা হলো যে এই যে আমাদের রান কমান্ড সক্রিয় করার জন্য কোন প্রক্রিয়াটি আমাদের কাজ করে। রান কমান্ড সক্রিয় করার জন্য আমরা উইন্ডোজ প্লাস আর এই কমান্ডটা দিলে আমাদের রান কমান্ড সক্রিয় হয়ে যায়। আচ্ছা, এইটা গেল। এর পরবর্তীতে আমি যদি বলি সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে। আচ্ছা, অপারেটিং সিস্টেম সি ড্রাইভে থাকে। এই জিনিসটা মাথায় রেখো যে আমাদের যত অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম কোথায় থাকে? সি ড্রাইভে থাকে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম সি ড্রাইভে থাকে। এরপরে যদি বলি ফাইন্ড এর শর্টকাট কোনটি, মনে করো ফাইন্ড এর শর্টকাট কোনটা বলো তো? ফাইন্ড এর শর্টকাট তুমি কি জানো? কন্ট্রোল প্লাস এফ লিখলে কি হয়? ফাইন্ড করা যায়। কন্ট্রোল প্লাস এফ আমি দিই, এখানে একটা ট্যাব ওপেন হয়ে যায় যেখানে তুমি যে কোনো কিছু খুঁজতে পারো, ফাইন্ড হয়। তো এরপরে আমরা যদি বলি ফাইন্ড ফাইন্ড আমরা বুঝলাম, তো ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি? ফাইন্ড নেক্সট, বুঝছো? ফাইন্ড নেক্সট মানে এরপরে আরেকটা জিনিস ফাইন্ড করা। তো ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3 হচ্ছে ফাইন্ড নেক্সট এর শর্টকাট। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বুঝছো, এই জন্যই কিন্তু আনা আছে। আচ্ছা, ট্রাবল শুটিং কোথায়, কথাটি কোনটির জন্য প্রযোজ্য? দেখো ট্রাবল শুটিং মানে কি জানো? মনে করো যে আমি হচ্ছে একটা কাজ করতে আছি, বাট করতে যে কাজটা আমার হচ্ছে না। ঠিক আছে, আমি একটা কাজ করতে গেছি কম্পিউটারে, করতে যে হচ্ছে না। এখন আমার সমস্যাটা কোথায় আমি জানি না। আমার কম্পিউটারের সমস্যাটা কোথায় আমি বুঝতেও পারছি না, আমি জানতেও পারছি না। আমার সমস্যাটা আমার এখন কিভাবে আমি বের করব আমি জানি না। তখন ট্রাবল শুটিং নামের একটা প্রোগ্রাম আছে, ট্রাবল শুটিং।
এই ট্যাবেল শুটিংটা আমাদেরকে করতে হবে। যখন আমরা ট্যাবেল শুটিংটা করতে পারবো তখন কম্পিউটার আমাদের নিজে মুখে বলে দিবে যে তার আসলে কোথায় সমস্যা। তো ট্রাবল শুটিং করতে হয় হার্ডওয়্যারের সমস্যার জন্য, ঠিক আছে? হার্ডওয়্যারের যে কোনো সমস্যার জন্য আমরা ট্রাবল শুটিং করতে পারি। আচ্ছা, তো এখন আসো সামনের দিকে আসো, সেটা হচ্ছে কম্পিউটারের কোনো একটি সমস্যা খুঁজে বের করাকে কি বলে? কম্পিউটারে কোনো একটা সমস্যা খুঁজে বলাকে বলা হয় কি বলতো? ট্যাবেল শুটিং। কম্পিউটারে কোনো একটা সমস্যা খুঁজে বের করাকে কি বলা হয়? ট্যাবেল শুটিং বলা হয় বা ট্রাবল শুটিং বলা হয়, ঠিক আছে? কম্পিউটারে কোনো একটা সমস্যাকে খুঁজে বের করাকে বলা হয় ট্রাবল শুটিং। আচ্ছা, কম্পিউটারের কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? এটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন পড়াইছিলাম মাথায় মনে করে দেখো যে আমি এটা কিন্তু পড়াইছিলাম। বিপ করে সাউন্ড হয় কম্পিউটারে কিসের সমস্যা হলে? এই যে র্যামের সমস্যা হলে, রোমের সমস্যা হলে, হিট স্ট্রাইক, হিটসিঙ্কের সমস্যা হলে, নাকি কিসের সমস্যা হলে বলো তো? আমাদের কম্পিউটারে কি হইলে আমাদের ডিপ সাউন্ড হয়? তো এইটা আমি কিন্তু তোমাকে পড়ায় আসছিলাম যে কম্পিউটারে যদি র্যামে সমস্যা হয়, কালকে আমি র্যাম খুলে দেখছিলাম, তো র্যামে যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমার বিপ করে একটা সাউন্ড আসে। আচ্ছা, তো এরপরে আমরা যদি বলি যে বিপ সাউন্ডে সাধারণত কোনটির সমস্যা হইলে, আবারও বলি যে র্যামের সমস্যা হলে বিপ সাউন্ড হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা বলতে পারি যে কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? আচ্ছা, কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? সিপিইউ থাকে, এমওএস থাকে, র্যাম থাকে, না কি থাকে কম্পিউটার মেমোরি স্লটে? কম্পিউটার মেমোরি স্লটে র্যাম থাকে। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো কম্পিউটার মেমোরি স্লটে কি থাকে? র্যাম থাকে। র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, তো গেল। এর পরবর্তীতে আমরা দেখি 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ কি? আচ্ছা, 50% ক্ষেত্রে তোমার ডিসপ্লে না আসছে, মনে করো যে তোমার ডিসপ্লে আসতেছে। তো এখন কেন তোমার ডিসপ্লে আসতেছে না? 50% ক্ষেত্রে ডিসপ্লে না আসার না আসার কারণ কি জানো? র্যাম। তো র্যাম যদি ঠিকঠাক না আসে, র্যাম যদি ঠিকঠাক তুমি স্লটে না লাগাও, জীবনেও তোমার ডিসপ্লে আসবে না, তোমার ডিসপ্লেতে কিচ্ছু দেখাবে না। তোমাকে র্যাম যদি তুমি ঠিকঠাক না দেখাও তাহলে কিন্তু তোমার ডিসপ্লে কি আসবে না। আচ্ছা, গেল এটা। এবার আমি যদি বলি যে র্যাম স্লটকে কি দিয়ে পরিষ্কার করতে হয়? দেখো, র্যাম স্লটকে নর্মালি আমাদের যে র্যামের যে দাঁত আছে, বুঝছো, র্যামের দাঁত আছে সোনালী কালারের দাঁত, ওই দাঁতগুলাকে রাবার দিয়ে ঘষতে হয় বা ইরেজার দিয়ে নর্মালি পরিষ্কার করা যায়। তাহলে আমরা কি দিয়ে র্যামের যে স্লট ওইটাকে আমরা ইরেজার দিয়ে পরিষ্কার করতে পারি। র্যামের যে দাঁত আছে, বুঝছো, র্যামের যে ঘাটগুলো আছে, দাঁত আছে, ওইটাকে আমরা ইরেজার দিয়ে বা রাবার দিয়ে পরিষ্কার করতে পারি। কিন্তু র্যাম যার মধ্যে থাকে বা র্যাম যার মধ্যে থাকে মানে হচ্ছে র্যামের যে কেসটা, বুঝছো, র্যামের যে স্লট মানে র্যাম যার মধ্যে থাকে ওইটাকে আমরা শক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করি। আচ্ছা, তো এরপরে আসো আমরা সামনের দিকে আগাই, সেটা হচ্ছে কোন কোন রূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? মনে করো যে কম্পিউটার কোনো গরম হচ্ছে না, কম্পিউটার বারবার শাটডাউন দিয়ে দিচ্ছে, বুঝছো, কম্পিউটার গরম হচ্ছে না, কম্পিউটার বারবার শাটডাউন দিয়ে দিচ্ছে। তাহলে এর কারণ কি হইতে পারে বলতো? এর কারণ হইতে পারে আইসিতে সমস্যা। কম্পিউটারের আইসিতে যখন সমস্যা হয় তখন কম্পিউটার গরম না হয়ে ডাইরেক্ট কি হয়? শাটডাউন নিয়ে নেয়, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমি যদি বলি কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ির সময় ও তারিখ ঠিক করতে হয়, নিচের কোন ব্যাটারি পরিবর্তনের মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করা যাবে? ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে র্যামের মধ্যে, বুঝছো, বা ধুত্তরি কম্পিউটারের মধ্যে নির্দিষ্ট একটা ডিভাইস থাকে, বুঝছো, এই মানে ওই টাইম ঠিক করে ডিভাইসের নাম আরটিসি, আরটিসি মডিউল, ঠিক আছে? তো ওইটার মধ্যে ওইটা হচ্ছে টাইম, ডেট, ঘড়ির সময় এগুলো ঠিক করে নরমালি। তো এখন আমাদের ওই যে তোমার কম্পিউটারের মধ্যে একটা ব্যাটারি আছে, কম্পিউটার খুললে তুমি দেখতে পারবে ওই ব্যাটারির মধ্যে আহ, ওই ব্যাটারিটা আমরা যদি ঠিকঠাক করে রাখি, চেঞ্জ করে রাখি, তাহলে কম্পিউটারে কি তারিখ এবং ঘড়ির সময় বারবার চেঞ্জ করতে হবে না, সব সময় ঠিক। তো ওই যে আমাদের ওই যে ব্যাটারি, ওই ব্যাটারির নাম কি বলতো? সিএমওএস ব্যাটারি, বুঝছো, এই ব্যাটারির নাম কি? সিএমওএস ব্যাটারি। এবার আমরা যদি বলি কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কি করতে হবে? কম্পিউটারের মনে করো যে তারিখ ও সময় ঠিক না থাকলে আমাদেরকে কি করতে হবে? কম্পিউটারের তারিখ বা সময় ঠিক না থাকলে সিএমওএস ব্যাটারি পরিবর্তন করতে হবে। কি করতে হবে? সিএমওএস এই ব্যাটারিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাইলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। এরপরে যদি বলি মাদারবোর্ডের সাথে সংযুক্ত ব্যাটারিকে কি বলে?
মাদারবোর্ডের সাথে সংযুক্ত ব্যাটারিকে কি বলে বলতো? সিএমওএস বলে। মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত ব্যাটারিকে কি বলে? সিএমওএস ব্যাটারি বলে। বুঝছো? মাদারবোর্ডের সাথে সংযুক্ত ব্যাটারিকে সিএমওএস বলে। সিএমওএস এর পূর্ণ মিনিং কি? সিএমওএস। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসবে। সিএমওএস এর পূর্ণ মিনিং কি? সিএমওএস এর পূর্ণ, এটা পরীক্ষাতে আসার মতন। কি বলতো? এই দেখো, কমপ্লিমেন্টারি মেটাল অক্সিডি, তারপরে কি, সেমিকন্ডাক্টর। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা কিন্তু কমপ্লিমেন্টারি মেটাল অক্সিডি সেমিকন্ডাক্টর, এটা কিন্তু তোমার পরীক্ষাতে আসবে, এটা কিন্তু চলে এসেছে। বুঝতে পারছো? তো এরপরে যদি আমরা সামনের দিকে যাই, তো কোনটির কারণে কম্পিউটার তারিখ এবং সময় ঠিক থাকে না? এর কারণে কম্পিউটারের সময় এবং তারিখ ঠিক থাকে না? কোনটির কারণে কম্পিউটারের সময় এবং তারিখ ঠিক থাকে না? কোনটির কারণে বলতো? সিএমওএস, এটার কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না। এক সেকেন্ড হোল্ড করো তো, এক সেকেন্ড একটু হোল্ড। পরে বকাটা ভালো আছে না আন্টি? রিভিউ দেন তো। এরকম কেয়ারলেস হইলে তো হবে না। যাই হোক, অসুবিধা নাই, পড়াচ্ছি তারপরে। হ্যাঁ হ্যাঁ, পড়াই। হ্যাঁ, কি বলছো নিশা? আচ্ছা, এখন এই জিনিসটা তো গেল, তাহলে কম্পিউটারে তোমার তারিখ এবং সময় ঠিক থাকে না কিসের জন্য? এই যে সিএমওএস, এই ব্যাটারির জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল। এখন মনে করো যে আমরা এবার সামনের দিকে আগাইতে চাই। ঠিক আছে, আমরা এখন করতে চাই, সামনের দিকে আগাইতে চাই। আচ্ছা, চলো আমরা একটু সামনের দিকে আগাই। তো কাজ করি।
এখন তো আসো আবার শুরু করি। এখন কথা হলো গিয়ে সেটা, কথা হলো যেটা বলতেছিলাম, দাঁড়াও, তোমার মনে হয় ইয়া বন্ধ হয়ে গেছে, ওইটা আবার চালাই। তো লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? আচ্ছা, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? আর লেখালেখির জন্য আমরা নর্মালি স্প্রেডশিট ব্যবহার করি নাকি ওয়ার্ড প্রসেসর ইউজ করি? লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর ইউজ। আচ্ছা, এরপরে এরপরে যদি আমি বলি যে কম্পিউটার হিসাব নিকাশ করতে এক্সেল ইউজ করতে, তো এক্সেল ইউজ করতে, এক্সেল। তো এখন এই যে এক্সেল, এই এক্সেল এটা আবার কোন কার কোম্পানি? এটা মাইক্রোসফটের কোম্পানি। বাট এইটার মূল নাম কি জানো? এই এক্সেল, মাইক্রোসফট এক্সেল বলো, বাট এইটার মূল আসলে মূল নাম হচ্ছে স্প্রেডশিট। ঠিক আছে, তো হিসাব নিকাশ করার প্রোগ্রামকে বলা হয় স্প্রেডশিট। ঠিক আছে, স্প্রেডশিট। আচ্ছা, তো এরপরে আমরা যদি আসি সামনের দিকে, সেটা হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং এর অর্থ কি? দেখো, ওয়ার্ড প্রসেসিং এর অর্থ, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া করা, তার মানে শব্দ প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং এর ফুল মিনিং শব্দ প্রক্রিয়াকরণ। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি বলি যে ডকুমেন্টকে আকর্ষণীয় ভাবে প্রয়োগে উপস্থাপন করা যায় কোনটি? ঠিক আছে, ডকুমেন্টকে আকর্ষণীয় ভাবে প্রয়োগে উপস্থাপন করা যায় কোনটি? ঠিক আছে, এই যে ছবি এবং টেবিল যদি যুক্ত করো, তাইলে আমরা কিন্তু একটা ডকুমেন্টকে আকর্ষণীয় ভাবে প্রয়োগ করতে পারি এবং ওইটাকে কিন্তু সেভাবে উপস্থাপনও করতে পারি। ঠিক আছে, এরপরে যদি বলি যে ডকুমেন্টকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায় কিসের মাধ্যমে? ওই যে টেবিল এবং ছবির মাধ্যমে। আচ্ছা, এরপরে যদি বলি কোন কমান্ড ব্যবহার করে আহ, বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায়, কোন কমান্ড ব্যবহার করে? মানে ফাইন কমান্ড ব্যবহার করে। তো এই যে ফাইন্ড ওয়ার্ডস, এই কমান্ড ব্যবহার করে কিন্তু খুব অল্প সময়ে আমরা ডকুমেন্টের শব্দ কিন্তু খুঁজতে পারি, যে ফাইন্ড ওয়ার্ডস এই কমান্ড ইউজ করে। আচ্ছা, তো এর পরবর্তীতে আসো, আমাদের সামনে আর কি কি প্রশ্ন আছে। আমরা কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন করতে চলেছি, আশা করি এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ কেন করা হয়? বারবার ব্যবহার করার জন্য। ঠিক আছে, ডকুমেন্টকে টেমপ্লেট আকারে কেন ব্যবহার করা হয়? বারবার যেন আমরা সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, বারবার সংরক্ষণ মানে বারবার ব্যবহার করার জন্য আমরা ডকুমেন্টকে টেমপ্লেট আকারে ব্যবহার করি। এরপরে যদি বলি যে আমাদের এই যে ওয়ার্ড, ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর বাম পাশের কোণের আইকনটি কি? দেখো, দেখো এই যে এই আইকনটা, বুঝছো? এই যে এই আইকনটা, এই যে এই আইকনটার নাম হচ্ছে অফিস বাটন। এই আইকনটার নাম কি? অফিস বাটন। ঠিক আছে, এই আইকনটার নাম হচ্ছে অফিস বাটন। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে সেভ এজ, ঠিক আছে, সেভ এজ, এই যে সেভ এজ এর মাধ্যমে কোনটি করা যায়? সেভ এজ এর মাধ্যমে আমরা ডকুমেন্ট সংরক্ষণ করতে পারি। মানে সেভ, এই যে সেভ, এই যে সেভ, এই যে কমান্ড, এই কমান্ডের মাধ্যমে তুমি ডকুমেন্ট সংরক্ষণ করতে পারবা। কিন্তু সেভ অ্যাজ এটা যখন দিবা, তখন আসলে কথা হলো যে তুমি ডকুমেন্টারে কিভাবে সেভ করতে চাচ্ছ। ডকুমেন্টারে তুমি আহ, কোন ফাইলে সেভ করতে চাচ্ছ, কোন ফাইল হিসাবে সেভ করতে চাচ্ছ? তুমি কি ডকুমেন্টারে পিডিএফ হিসাবে সেভ করবা, নাকি ওয়ার্ড ফাইল হিসাবে সেভ করবা, নাকি অন্য কোনো ফাইল হিসাবে সেভ করবা? তার মানে আমাদের এই যে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ কি বুঝাই? সেভ অ্যাজ বুঝাই হচ্ছে আমাদের ফাইলটা আমরা কিভাবে সেট করব। তো এখন কথা হলো আমরা সামনের দিকে আগাবো, সেটা হলো আমাদের প্রিন্ট করার জন্য কিবোর্ডের কমান্ড কি হলো? কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি যখনই দেব, তখন আমাদের কম্পিউটার ওই পেজটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট পেজে নিয়ে যায়, কন্ট্রোল প্লাস পি। আচ্ছা, তো এরপরে আমরা যদি বলি পোস্ট করার কিবোর্ড কমান্ড কোনটা? পোস্ট করার জন্য বা পেস্ট করার জন্য। আচ্ছা, তো এখন আমরা যে কোনো কিছুকে কপি করে কি দিয়ে? কন্ট্রোল, কন্ট্রোল প্লাস সি দিয়ে আমরা যে কোনো কিছুকে কপি করে নিয়ে আসতে পারি। আর কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমরা ওই জিনিসটাকে পেস্ট করতে পারি। আর ওই জিনিসটাকে কাট করতে পারি কি দিয়ে? কন্ট্রোল প্লাস এক্স দিয়ে ওই জিনিসটাকে কাট করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস পি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা যদি বলি যে আমাদের ওয়ার্ড প্রসেসরের লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে? বিভিন্ন স্টাইলের যে অক্ষর, ওইগুলাকে কিন্তু ফন্ট, ফন্ট বলে, তাই তো? ওইগুলাকে কি বলে? ফন্ট বলে। আচ্ছা, এরপরে যদি বলি ডকুমেন্টে ছবি সংশোধনের জন্য আমাদের রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? মানে কি সংশোধনের জন্য বলো? ডকুমেন্টে ছবি সংশোধনের জন্য, ঠিক আছে, বা ছবি সংযোজনের জন্য।
মানে আমি একটা ডকুমেন্টে ছবি লাগাবো, তো এই ছবি লাগানোর জন্য কি ব্যবহার করতে হয়? দেখো মূলত ছবি ব্যবহার করার জন্য এই যে ইনসার্ট, এই ইনসার্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ইনসার্ট ইউজ করে আমরা ছবি লাগাইতে পারি। ঠিক আছে, এরপর আমরা যদি বলি যে লাইন স্পেসিং, অপশনটি কোন গ্রুপে অবস্থিত? লাইন স্পেসিং মানে লাইনকে আমি স্পেস করতে চাই, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে। আচ্ছা, এটা গেল। এরপরে আমি যদি বলি যে পৃষ্ঠার নম্বর দেওয়ার কমান্ড কোনটা? পৃষ্ঠায় নম্বর দেওয়ার কমান্ড। ঠিক আছে, আমরা ফার্স্টে কোথায় যাইতে পারি? পৃষ্ঠায় নম্বর দেওয়ার জন্য আমরা কি করতে পারি? দেখো আমরা প্রথমে ইনসার্টে যাব, ইনসার্ট, এরপরে আমরা হেডার ফোল্ডার, হেডার ফোল্ডার, তো হেডার ফোল্ডারে যাব, গেলে আমরা নরমালি হচ্ছে পৃষ্ঠা নম্বর দিতে পারবো। আচ্ছা, তো এই যে স্প্রেডশিটে রো গুলাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? স্প্রেডশিটের রো, দেখো এই যে আমাদের কলাম কোনগুলা? কলাম মানে হচ্ছে, কলাম মানে হলো পিলার, দেখছো না? এই যে এইগুলা হচ্ছে কলাম। আচ্ছা, এইগুলা হচ্ছে কি? কলাম। ঠিক আছে, এগুলাকে বলা হয় কলাম, এগুলাকে বলা হয় কলাম। আর রো কোনগুলা? রো মানে হচ্ছে সারি। সারি মেয়েরা কি এইভাবে গায়ে দেয় না? এইভাবে গায়ে দেয় না, তো সারি হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে সারি। ঠিক আছে, তারপরে সারি মানে যেটা সোজাসুজি এই যে এইদিকে যাচ্ছে, আর কলাম মানে যে এটা উপর নিচে নামছে। তো আমাদের যে রোটা আছে, বুঝছো? এই যে রো, এই যে আমাদের রো, এই যে রো, তো এই যে এ বি সি ডি, এইভাবে আমাদের রো কে, স্প্রেডশিটের রো কে আমাদের এ বি সি দিয়ে সংজ্ঞায়িত করা হয়। আর আমাদের 1 2 3 তে আমাদের কাকে সংজ্ঞায়িত করা হয় বলতো? সরি, আমি একটু উল্টাই বললাম। এ বি সি তে আমাদের কলামকে সংজ্ঞায়িত করা হয়, আর রো কে সংজ্ঞায়িত করা হয় হচ্ছে 1 2 3 মধ্যে আমাদের রো কে সংজ্ঞায়িত করা হয়। তার মানে এইটা হবে answer। আচ্ছা, তো এরপরে আমরা যদি বলি যে আমাদের এই যে স্প্রেডশিটে কলামগুলোকে কি দ্বারা সংজ্ঞায়িত করা হয়, আমরা আবারও বলছি যে আমাদের এই যে এইটা যদি একটা স্প্রেডশিটের ঘর হয়, তাহলে এইগুলাকে আমরা বলতে পারি হচ্ছে কলাম, আর এইগুলা হচ্ছে রো। বুঝছো, এইগুলা হচ্ছে রো। তার মানে আমাদের কলামকে আমরা এ বি আমরা কি করি? আমরা হচ্ছে চিহ্নিত করি। ঠিক আছে, এ বি সি তে কলামকে চিহ্নিত করি। তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার না, এটা কিন্তু অ্যান্সার না, আপাতত এইটাই অ্যান্সার। আচ্ছা, তো যাই হোক, এরপরে আসো, পরে আসো, সেটা হচ্ছে আমাদের সারি এবং কলাম সমন্বয়ে কি তৈরি হয়? দেখো সারি এবং কলামের সমন্বয়ে কি তৈরি হয়? দেখো একটা সারি এবং একটা কলাম একসাথে মিলে, মনে করো সারি এবং কলামের সমন্বয়ে আমাদের কি তৈরি হয় বলতো? আমাদের সেল তৈরি হয়। সারি এবং কলামের সমন্বয়ে আমাদের একটা সেল তৈরি হয়। সারি এবং কলামের সমন্বয়ে কি তৈরি হয়? সেল তৈরি হয়। এরপরে আমরা যদি বলি যে স্প্রেডশিটে রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে? রেঞ্জ, দেখো রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে? এই যে এইটা দিয়ে আমাদের রেঞ্জ বোঝানো হয়। এটা দিয়ে আমাদের কি বোঝানো হয়? রেঞ্জ বোঝানো হয়, রেঞ্জ বোঝানো, এটা দিয়ে আমাদেরকে রেঞ্জ বোঝানো। এরপরে আমরা যদি সামনের দিকে আগাই, যে আমাদের মনে করো যে বলেছে এ টু হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর বি 2 হচ্ছে 20% লাভ, আর সি 2 হচ্ছে বিক্রয় মূল্য, হলে সি 2 কোনটা? দেখো সি 2 আমাদের কি? বিক্রয় মূল্য। তো আমাদের ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য হচ্ছে এ 2, মানে এ 2 ঘরে আছে আমাদের ক্রয় মূল্য, আর আমাদের বি 2 যে ঘর, এই ঘরে আছে 20% লাভ করতে হবে। তাইলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাইলে আমরা কি করব? আমরা অবশ্যই এই যে ক্রয় মূল্য যা, তার 20% লাভ করব, তাই না? ক্রয় মূল্যের 20% আমরা কি করব? লাভ করব। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এ 2। মনে করো যে এ 2 হচ্ছে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের 20% লাভ, তার মানে কি? আমাদের এই যে বি 2 মধ্যে 20% আছে না, তাহলে বি 2%, এটা হচ্ছে আমাদের কি? আমাদের আমাদের কতটুকু লাভ করতে হবে সেটা বেড়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে আমাদের ক্রয় মূল্য এবং লাভ, ক্রয় মূল্য এবং লাভ যোগ করে আমরা পাবো বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য কত পাই? এ 2। তাহলে আমরা কি লিখতে পারি? এ 2, এ 2 প্লাস এ 2 ইন্টু বি 2%। এই দেখো এ প্লাস এ 2 প্লাস এ 2 ইন্টু বি 2%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এবার আমরা যদি বলি যে সি 2 সেলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশন ব্যবহার করা যেতে পারে? আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদেরকে ক্ষেত্রফল ব্যবহার করার জন্য আমাদেরকে সূত্র বের করতে হবে। এখন এই যে আমাদের এই যে আমাদের মনে করো যে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তো আমাদের বলে দিছে যে এটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 80, আর আমাদের প্রস্থ কত? 60। আর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল সমান কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ।
আমরা এইটাই জানি, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এন্ড এটাই কিন্তু আমরা জানি। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এইটাকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করতে হবে। তো গুণ করা মানে হলো প্রোডাক্ট করা। তাহলে আমরা সমান সমান কি দেবো? ইকুয়াল প্রোডাক্ট আমাদের এ আর বি, এই যে এ আর বি এই দুই লাইনটা আমরা কি করব? গুণ করব। এটা মাথায় থাকে, ঠিক আছে? এর পরবর্তীতে এর একটা সূত্র ছিল। দেন উপরের চিত্র অনুযায়ী একটা আমাদের যে ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিটে তোমার ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য বের করার জন্য ফর্মুলা নির্ণয় সূত্র লিখতে হবে। তো এখন আসো আমরা চেষ্টা করি যে আমাদের ক্রয় মূল্য দেয়া আছে 1200 টাকা, তাহলে আমরা লিখবো হচ্ছে 1200 গুণিতক আমাদের কত পার্সেন্ট? আমাদের 16% লাভে, ঠিক আছে? তার মানে আমরা লিখবো হচ্ছে 16%। এইটাই হচ্ছে আমাদের কথাবার্তা। তো আমাদের 16% লাভে বের করার জন্য এবার কথা হলো আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে আমরা বিক্রয় মূল্য সমান কত জানবো? আমরা ক্রয় মূল্য প্লাস লাভ, এই যে আমাদের ক্রয় মূল্য প্লাস লাভ, ক্রয় মূল্য প্লাস লাভ দিলে আমাদের কি হবে? আমরা কিন্তু বিক্রয় মূল্য পাবো। তাইলে আমরা এখানে আমরা কি দেবো? আমরা এখানে ক্রয় মূল্য দেবো। তাইলে আমরা দেবো 1200 যোগ 1200 যোগ 1200 ইন্টু, আচ্ছা এখন এই যে 1200 মানে কি? 1200 মানে হচ্ছে ক্রয় মূল্য। 1200 মানে যদি ক্রয় মূল্য হয়, তার মানে 1200 মানে হচ্ছে আমাদের এই যে এ, এ হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের কি কলাম, আর এই যে আমাদের এটা হচ্ছে হচ্ছে সারি, ঠিক আছে? তার মানে আমরা দেব হচ্ছে এ2 প্লাস এই যে আমাদের ক্রয় মূল্য কত? এই যে 1200 মানে তো ক্রয় মূল্য, তাহলে আমরা দেব হচ্ছে এ2 ইন্টু এই যে আমাদের কত দেব? এই যে 16% মানে কি আমাদের বি, তাহলে আমরা বি দেবো। এটাই হচ্ছে আমাদের সূত্র। তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এ2 প্লাস, দেখো আমরা লিখতে পারি এ2 প্লাস, আমরা লিখবো হচ্ছে এ2 বি টু, এ টু বি টু, কিন্তু এ টু বি টু, ঠিক আছে? এখানে দেখো কোন জায়গায় আছে সেটা আগে খুঁজে বের করো। যে এই যে আমাদের এ টু প্লাস এ, তার মানে আমাদের বি নাম্বার অ্যান্সারটাই কিন্তু কারেক্ট। তো এই তো গেল কথাবার্তা। এবার আমরা যদি আসি যে এই দেখো আমাদের ই3 সেলে কোন ফর্মুলা বা সূত্রটি লিখলে, লিখে এন্টার দিলে ই3 তে নিট বেতনের মান দেখাবে, ঠিক আছে? নিট বেতন, নিট বেতন মানে কি? আমাদের মাসিক বেতন এত টাকা, বাড়ি ভাড়ার বাড়ি ভাড়া শতকরা হার এতটা, শতকরা হার, এরপরে আমাদের চিকিৎসা ভাতা, তারপর কল্যাণ তহবিল ও বীমা। তো এখন আমার নিট বেতন কত, ঠিক আছে? এখন নিট বেতন মানে কি বুঝো? বলো তো নিট বেতন মানে কত? বুঝো নিট বেতন মানে কি? একটু বোঝার চেষ্টা করো তো 2 মিনিট ধরে যে নিট বেতন জিনিসটা কি। একটু বোঝার চেষ্টা করো, পারবা? আচ্ছা এতক্ষণ ধরে যা বুঝালাম সব কি বুঝেছো? একটা কোশ্চেন করতে দিলে পারবা? জানবা না কেন? আগের গুলো যদি বুঝে থাকো, আগের ওখান থেকে যদি একটা কোশ্চেন করি, পারবা? সেম কোশ্চেন যদি একটা ধরি, পারবা? যা করাইছে তাই। আমি বলি, আচ্ছা আমি নর্মালি আমি তাহলে লিখে দিই। দেখো মনে করো যে আমি বললাম যে 16% লাভ, একটা জিনিসের দাম হচ্ছে 1000। এখন তোমারে কি করতে হবে? তোমার যে কাজটা করতে হবে সেটা হইলো যে এই যে আমাদের 2000 টাকা 16% লাভ, আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত সেটা বের করার সূত্র বের করবে। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করার সূত্রটা বের করবে। কেন? একটু আগে তো করালাম, একটু আগে তো আমি করালাম, তখন কি হবে?
পারবা? তাহলে আগেরটা তো বুঝো না, এটাই করাইছিল। তাহলে তুমি বুঝো না। তাহলে এখন পারতেছো না কেন? তুমি তখন বুঝেই থাকবা, তাহলে এখন পারতেছো না কেন? এই যে এই ম্যাথটা একটু আগে এই যে পড়ালাম, এটা বুঝো নাই? এটা তো কোনোভাবেই তুমি বুঝো নাই, বুঝতে তো পারতে। তো কি হয়েছে? তোমার পরীক্ষায় কি হচ্ছে ওই এই 1200 দিবে? তুমি সূত্র বের করতে কেন পারলে না বলো আমাকে? তুমি তো বুঝো নাই তাইলে এই অঙ্কটা। তাহলে না বুঝলে তো অসুবিধা নেই, তুমি আমাকে কেন বলো নাই যে তুমি বুঝোনি? বলো কেন বলোনি যে বুঝোনি? মানে এই ক্ষতি কি আমার হচ্ছে নাকি তোমার হচ্ছে, তুমি বুঝতে পারো? তুমি কি বুঝতে পারো যে ক্ষতি আমার হবে না তোমার হবে? তুমি যে একটা জিনিস না বুঝে আমারে প্রশ্ন করবা না, তাহলে ক্ষতিটা কার হবে, আমার নাকি তোমার? তুমি এই সামান্য জিনিসটুকু বুঝো না? বলো, এটা কি সত্যি সত্যি বুঝেছিলে তুমি? সত্যি কথা বলো, আমি তোমার কিচ্ছু বলবো না, এখন বুঝানো শুরু করবো। তাহলে এখন কেন বুঝছো না? তুমি তাইলে বুঝো নাই। তুমি বুঝো নাই। তাইলে আমারে বলো এটা কিভাবে আসলো, এই সূত্র কিভাবে আসলো আমারে বলো, তুমি যদি বুঝাই থাকবো আমারে বলো এটা কিভাবে আসলো, এই যে এটা যে অ্যান্সার, এটা কিভাবে আসলো বলো। তাহলে তুমি বুঝো নাই। এটা যদি না পারো তার মানে তুমি বুঝো নাই, তাহলে তুমি না বুঝে তুমি কেন চুপ করে আছো? তাহলে তুমি তো আগের অঙ্কগুলোও তো কিছু বুঝো নাই নিশাত। এই সূত্রটা বুঝছো তুমি? এটা গুণ করার জন্য যে সূত্রটা ইউজ করতে হয়, এই সূত্র হলো সেই সূত্রটা। এই সেম অঙ্ক আমি দুইটা করালাম, তার মানে তুমি একটাও বুঝো নাই। বলো এটা কি কিভাবে আসছে এটা বলো। এটা যে অ্যান্সার হইলো, এটা কিভাবে হলো? বলো। আমাদের একটা স্প্রেডশিটে আমাদের রো এবং কলাম কি দিয়ে চিহ্নিত করা হয়? রো কি দিয়ে চিহ্নিত করা হয়, কলাম কি দিয়ে চিহ্নিত করা হয় বলো। রো কোনটা কলাম কোনটা বলো এখানে। আচ্ছা, এই যে এই বরাবর এটা কি বলো, রো নাকি কলাম? রো। আরে, এই বরাবর এটা কি? এই বুঝেছো তুমি? এই বুঝলে? আমি কি বললাম? রো মানে হলো সারি, মেয়েরা শাড়ি পরে এইভাবে না? এই যে এইভাবে শাড়ি পরে না? এইটা হচ্ছে সারি, এটা হচ্ছে আমাদের রো। আর কলাম হচ্ছে এই যে এগুলা, এগুলো হচ্ছে কলাম। কলাম মানে হচ্ছে পিলার। কিচ্ছু বুঝো নাই, সব মাথার উপর দিয়ে গেছে তোমার। মাথার উপর দিয়ে তো যাবেই। ইগো ধরে রাখবে না কোনো সময় পড়াশোনার ক্ষেত্রে। বকা করার মতন কাজ করেছো বলেই তোমার বকাঝকা করা হয়েছে। তো এখন এতক্ষণ ধরে যে আমি ক্লাস দিলাম, তাহলে তো আমার ফাউ বকা হয়ে গেল। তুমি তো কিছু বুঝলে না। তো এখন এখন আমি সামনের দিকে ক্লাসটা আগায় নিয়ে যাব। এটার উপরে কালকে একটা পরীক্ষা নিব। আমি পরীক্ষা, তো আমাদের তো এমনি মডেলটা শুরু হবে। তো কালকে এইটার উপরে একটা পরীক্ষা থাকবে।
কত মার্কের? হ্যাঁ, এটা এটা তো মডেল টেস্ট না, মডেল টেস্টের সময় আইসিটি পরীক্ষা দিবা মডেল টেস্টে। এটা হচ্ছে ক্লাস ক্লাস পরীক্ষা, মানে হচ্ছে আমাদের ডেইলি পরীক্ষা যেটা হইতো না, সেটা ডেইলি পরীক্ষা। এটা হচ্ছে কালকে 25টা এমসিকিউ থাকবে, এই এই যে পুরো বইয়ের উপরে, মানে আইসিটি পুরো বইয়ের উপরে 25টা এমসিকিউ থাকবে। আজকে আমি যা ক্লাসে পড়ালাম ওই রিলেটেড প্রশ্নগুলাই আসবে, এর বাইরের তো প্রশ্ন আসবে না, এসএসসি তেও কোনোদিন আসবে না, তোমার টেস্টেও কোনোদিন আসবে না। আমি বা যে কোনো টিচার পরীক্ষা নিলে এর বাইরের তো প্রশ্ন করা যায় না। তো এই কোয়ালিটির প্রশ্নগুলাই আসবে, তো কালকে পরীক্ষা করার নেই, কালকে পরীক্ষা। তো এখন প্রশ্ন আমি একটু পরেই দিয়ে দেবো, প্রশ্ন আমি একটু পরেই দিয়ে দেবো। তো এখন কথা হলো যে কোনটা পড়াচ্ছিলাম যেন, সেটা পড়ায়নি। এটা এটা পড়াচ্ছিলাম তাই না? যে এখানে বলতেছিলাম আমি যে নিট বেতন কত। আচ্ছা, নিট বেতন মানে কি জানো? নিট বেতন মানে হচ্ছে মাসিক, মানে সম্পূর্ণ সে যে কয় টাকা পায়, বুঝছো, সে হচ্ছে মাসিক বেতন পায়, ঠিক আছে, মাসিক বেতন পায়, মাসিক ভাড়া পায়, ঠিক আছে, মাসিক ভাড়া পায়, এরপরে বাড়ি ভাড়া পায়, বুঝছো, শতকরা শতকরা হার কত, 45% করে সে মাসিক ভাড়া পায়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, সে মাসিক ভাড়া পায়। এরপরে হচ্ছে সে চিকিৎসা ভাতা পায়। চিকিৎসা ভাতা কত পাই? 0 0, মানে সে চিকিৎসা ভাতা পায় না, এক কথায় চিকিৎসা ভাতা কি পায় না। আচ্ছা, তো যাই হোক, সে চিকিৎসা ভাতা 0 0 পায়, ভালো কথা। এরপরে এই যে কল্যাণ তহবিল ও যৌথ বীমা, এইটা কিন্তু সে জমা দেয়, এটা কিন্তু তার জমা দেয়, মানে সে সঞ্চয় করে। আর নিট বেতন মানে কি? নিট বেতন হচ্ছে আমরা, নিট বেতন মানেটা কি আসলে? নিট বেতন মানেটা কি বলতো? নিট বেতন মানে বুঝো? নিট বেতন মানে হচ্ছে তুমি সম্পূর্ণ যত টাকা পাচ্ছ ওই জায়গা থেকে তুমি যত টাকা জমা দিয়ে দিচ্ছ, এইটা বিয়োগ করলেই তুমি নিট বেতন পেয়ে যাবা। তুমি সম্পূর্ণ যত টাকা পাচ্ছ সেই টাকা থেকে তুমি যেই টাকা জমা করছো সেই টাকা যখনই বিয়োগ দিবা তখন তুমি নিট বেতন পেয়ে যাবা। এখন আমি যদি বলি যে আমার মোট বেতন আমি কত পাচ্ছি, 890 টাকা, এই দেখো A3, A3-তে দেখো আমাদের A3-তে আছে 890 টাকা, এটা কিন্তু আমাদের মোট বেতন। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা বাড়ি ভাড়া পাচ্ছি কতটুকু? বাড়ি ভাড়া পাচ্ছি হচ্ছে 45%। কার 45%? এই যে আমাদের, এই যে আমাদের মাসিক বেতনের 45% পাচ্ছি বাড়ি ভাড়া। তো মাসিক বেতনের 45% মানে কি? মাসিক বেতনের 45% মানে হচ্ছে মাসিক বেতন আমার যা, তার 45%, তাই তো? আচ্ছা, তো মাসিক বেতন হচ্ছে আমাদের A3, এরপরে এই যে আমাদের বি হচ্ছে তার 45। আচ্ছা হইলো। এরপর আমরা যদি বলি আমরা তার সাথে আর কি যোগ করব, আমরা চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতা যদি না পাই না যোগ হবে, বাট এই যে স্মৃতি ছিল চিকিৎসা ভাতা, এরপরে এই জায়গা থেকে আমরা এই যে কল্যাণ তহবিলে যে টাকা জমা দিচ্ছি সেটা বিয়োগ করব। এটাই হচ্ছে আমাদের নিট বেতন, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নিট বেতন। আচ্ছা, এরপরে আমাদের এই সমস্যার সমাধানের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে? দেখো এখানে আমাদেরকে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভের শতকরা হার, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আমাদের ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য আছে A3-তে, A3-তে আমাদের ক্রয় মূল্য আছে। আমাদের লাভ করতে হবে কয় টাকা? লাভ করতে হবে 17%। তাহলে 17% লাভ করা মানে কত? 17% লাভ করা মানে হচ্ছে আমাদের এই যে A3, A3 17%, ঠিক আছে, A3 17%, A3-র কত পার্সেন্ট? 17%, ঠিক আছে, A3 17% লাভ করব, করলে আমরা এই সম্পূর্ণটুকু যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমার কি বলতো, সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বা আমাদের সি। তাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ইকুয়াল টু, আমরা বলতে পারি যে সি থ্রি, সি ইকুয়াল টু আমরা বলতে পারি যে হচ্ছে A3 প্লাস A3 ইন্টু 17%, এটাই হচ্ছে আমাদের C3-র মান। তো আমরা দেখি কোন জায়গায় পাওয়া যায়, যে আমরা হচ্ছে A3 কই, A3 কাছে আমরা যাব, A3, এরপরে এ, এই যে আমরা কি বলছি হচ্ছে এই যে 17, এই 17 তো আমাদের বি, তাই না, B3, তার মানে আমরা এখানে বি দিতে পারি 17-র জায়গায়, তাহলে এটা A3 ইন্টু B3, এই যে A3 ইন্টু পার্সেন্ট প্লাস A3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক, এবার আমরা আসলে সামনের দিকে আগাই। এখন কথা হলো যে নিম্নোক্ত সমস্যার সমাধানের জন্য, নিম্নোক্ত সমস্যার সমাধানের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে? তো এই সূত্রটা আমরা তো বানানো শিখে গেছি, এই সূত্রগুলো কিন্তু বানানো শিখতে হয়, বুঝছো, এটা এক্সেলে কাজ করতে গেলে লাগবে। 70-এর 80% সমান কত? 70-এর 80% সমান কত? 70-এর 80% সমান কত? এটা কিভাবে বের করবা?
আমাদের 70 বের করতে হবে, এর 80%, তাই না? 70-এর 80%, তাইলে আমরা কি লিখবো, যে আমাদের 70 গুণিতক 80%, ঠিক আছে, 70 গুণিতক 80। তাহলে তুমি দেখো যে 70 গুণিতক 80, এবারে তুমি কত পার্সেন্ট, তাই তো? পার্সেন্ট দিলে কত আসে? আমাদের আসে হচ্ছে 65, ঠিক আছে। 70-80% কত বলো তো? তো এটা হইলো আমাদের কথাবার্তা, 70-80% কত, 65। আচ্ছা, এবার আমরা যদি বলি লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, লেখালেখির জন্য আমাদের হচ্ছে ওয়ার্ড প্রসেসর ইউজ করা হয়, এটা আমি তোমাদেরকে বলতেছিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি নর্মালি আসি, যে আমাদের কম্পিউটারে হিসাব নিকাশ করার, কম্পিউটারকে কি বলা হয়, স্প্রেডশিট বলা হয়। আচ্ছা, কম্পিউটারে হিসাব নিকাশ করার প্রোগ্রামকে স্প্রেডশিট বলা হয়। আচ্ছা, এরপরে ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন শৈলীর অক্ষরকে কি বলা হয়, ফন্ট বলা হয়। আচ্ছা, এরপরে ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন শৈলীর অক্ষরকে কি বলা হয়, ফন্ট বলা হয়। এরপরে এই জিনিসটা তো আমরা বলছি। এবার এবার কথা হলো, আচ্ছা সব কি দেখতে পাইছো বলো তো নিশাত? ক্লিয়ার? এই পর্যন্ত যা যা বললাম সবকিছু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, বলো, এতক্ষণ যা যা পড়ালাম সেটা বুঝছো কিনা, সেটা বলো। এতক্ষণ যা যা পড়ালাম বুঝছো? কি বুঝো নাই বলো তো? এখানে বুঝতে পারো নাই কি এমন কিছু আছে যেটা তুমি বুঝতে পারো নাই? থাকলে বলতে হবে। কিছু আছে যেটা বুঝতে পারো নাই, থাকলে বলতে হবে। কালকে পরীক্ষা দিলে আমি বুঝতে পারবা না যে কতটা। দাও দেন আমি। কালকে পরীক্ষায় আমি বুঝতে পারবা না কি হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, তো এখন আসো, আমরা হচ্ছে যাই পরের ফেজে যাব। এখন পরের ফেজে যাওয়ার জন্য আমরা, আচ্ছা বলো তো, এতক্ষণ পর্যন্ত দাদা বোঝালাম সেটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? কালকে এটার উপরে পরীক্ষা নিলে বুঝতে পারবে না। আমি নেব এটার উপরে। কালকে সকাল 10টার সময় নেব পরীক্ষা। সময় থাকবে 10টা থেকে 10টা 30 পর্যন্ত। সকাল 10টা থেকে 10টা 30 পর্যন্ত সময়। তার মধ্যে পরীক্ষা যদি না দাও তাহলে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, তো এখন কথা হলো, আদিমকাল থেকে মানুষ নিজেদেরকে প্রকাশ করার জন্য, আদিমকাল থেকে মানুষ নিজেদেরকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করেছেন? বুঝছো, মানুষ নিজেদেরকে আদিমকাল থেকে নিজেদেরকে প্রকাশ করার জন্য মানুষ হচ্ছে কি মাধ্যম ব্যবহার করেছেন, মিডিয়া বা মাধ্যম ব্যবহার করেছে। আচ্ছা, এরপরে আসো আমরা যাই সামনের দিকে। সেটা হলো মাল্টিমিডিয়ার মাধ্যম কোনটি, মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি, তিনটি। এরপরে আসো, সেটা হলো যে মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি, মাল্টিমিডিয়ার মাধ্যম হচ্ছে তিনটি। আমি বলতেছিলাম। এবার মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? যে মাল্টিমিডিয়ার যে উপাদান, যে বর্ণ, বর্ণটা অপর কি নামে পরিচিত বলো তো? বর্ণ হচ্ছে নর্মালি টেক্সট নামে পরিচিত, ঠিক আছে। বর্ণ কি নামে পরিচিত? টেক্সট নামে। আচ্ছা, এবার আমরা যদি বলি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নয় কোনটি, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নয়। আচ্ছা, তো মাল্টিমিডিয়া নরমালি ওয়েব পেজ একটা মাল্টিমিডিয়া, সিনেমা একটা মাল্টিমিডিয়া, রেডিও টেলিভিশন একটা মাল্টিমিডিয়া। তো রেডিও কিন্তু কোনো মাল্টিমিডিয়া নয়, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নয় কোনটি? আচ্ছা, নিচের কোনটি মাল্টিমিডিয়া, নিচের কোনটি মাল্টিমিডিয়া? আমরা যদি বলি যে আমাদের টেলিভিশন একটা কি মাল্টিমিডিয়া, টেলিভিশন একটা মাল্টিমিডিয়া।
এবার আমরা যদি বলি যে নিচের কোনটি মাল্টিমিডিয়া, আমরা বলে ফেললাম নিচের কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া মানে যেটা দিয়ে তুমি কাজ করতে পারো, মানে ইন্টারেক্টিভ মানে কি, তুমি ওইটার সাথে রেসপন্স করতে পারো, মানে ওইটা তোমার ব্যবহারে রেসপন্স করবে। তাহলে টেলিভিশন, তুমি হচ্ছে টেলিভিশন ছেড়ে দিয়ে তুমি যাই করো না কেন, টেলিভিশনে কেউ কিন্তু রেসপন্স করে না। কিন্তু ভিডিও গেমস হচ্ছে একটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, যেখানে তুমি ইচ্ছা মতন তোমার গেম খেললে তোমার ওই গেমটা তোমাকে রেসপন্স করবে। আচ্ছা, এবার আমি যদি বলি যে কোন সালে আমাদের সিনেমা আবিষ্কৃত হয়, এরা পরীক্ষাতে আসার মতন একটা আম, প্রশ্ন, কোন সালে বা কত সালে আমাদের সিনেমা আবিষ্কৃত হয়, এটা কি জানো তুমি? এটা হচ্ছে 1800 1895 সালে প্রথম সিনেমা আবিষ্কৃত হয়, 1895 সালে প্রথম সিনেমা আবিষ্কৃত হয়। এরপরে যদি বলি আজকের দিনে যে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি, আজকের দিনে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ, মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ রেডিও নাকি ভিডিও নাকি হচ্ছে টেলিভিশন নাকি কোনটা? মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটা? মাল্টিমিডিয়ার পূর্ব সিনেমা। মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটা? মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হচ্ছে আমাদের সিনেমা। এরপরে যদি বলি কিসের সমন্বয়ে সাধারণ অ্যানিমেশন তৈরি হয়, বলো। আচ্ছা, কিসের সমন্বয়ে আমাদের অ্যানিমেশন তৈরি হয়? অ্যানিমেশন তৈরি হয় কিসের সমন্বয়ে? অডিও, ভিডিও, টেক্সট আর গ্রাফিক্স। অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, এর সমন্বয়ে আমাদের অ্যানিমেশন তৈরি হয়। অ্যানিমেশন তৈরি হয় অডিও, ভিডিও, টেক্সট আর গ্রাফিক্স। এই সবগুলোর সমন্বয়ে কিন্তু কি তৈরি হয়? আমাদের একটা মাল্টিমিডিয়া তৈরি হয়, সরি, একটা অ্যানিমেশন তৈরি। এরপরে যদি বলি টেক্সট, গ্রাফিক্স, অডিও দিয়ে কন্টেন্টস তৈরি সফটওয়্যারের নাম কোনটা? টেক্সট, গ্রাফিক্স, তারপর অডিও দিয়ে কন্টেন্টস তৈরি সফটওয়্যারের নাম কোনটা? এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, তারপরে পিকাসা, এরপরে অ্যাডোবি ফটোশপ। দেখো, আমাদের টেক্সট, গ্রাফিক্স আর অডিও দিয়ে কন্টেন্ট, মানে টেক্সট দিবা, গ্রাফিক্স দিবা আর অডিও দিবা, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি করতে হয়? ওই যে ফটো কার্ডটা ডিজাইন করে নরমালি। আচ্ছা, তারপরে ফটোশপ আছে, পিকাসা আছে। তো এখন এটা আমরা কি দিয়ে করি বলতো? আমরা নর্মালি এই যে গ্রাফিক্স বলো, তারপর অডিও বলো, এগুলা দিয়ে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে নর্মালি এই জিনিসগুলো করে থাকি। এরপরে আমরা যদি বলি বাংলাদেশের ডিজিটাল প্রকাশনার শতক কোনটা, মানে বাংলাদেশের ডিজিটাল প্রকাশনা কত সালে শুরু হয় বা শতক কোনটা, সেটা হচ্ছে আমরা যদি বলি সেটা একবিংশ শতকে বাংলাদেশের ডিজিটাল প্রকাশনা শুরু হয়। আচ্ছা, এর পরবর্তীতে আসো, সেটা হলো মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলে? মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলে? মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলা হয়? অ্যাডোবি ফটোশপ, মানে প্রোগ্রামকে কি বলে? অ্যাডোবি প্রিমিয়ার, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর নাকি ডিরেক্টর? মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলা হয়? মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে বলা হয় ডিরেক্টর। মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলা হয়? ডিরেক্টর বলা হয়। আচ্ছা, নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম, মানে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটা? মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি? অ্যাডোবি ফটোশপ, 3D স্টুডিও, এরপরে হচ্ছে ডিরেক্টর নাকি মায়া, কোনটা বলো তো? এটা হচ্ছে ডিরেক্টর। ঠিক আছে। এরপর যদি বলি আমাদের সভা সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারের কোনো বিকল্প নেই? আমাদের সভা সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারের কোনো বিকল্প নেই? সেটা হচ্ছে হ্যান্ড আউট। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যান্ড আউট, এখন এত কিছু ব্যাখ্যা কিন্তু করার মতন সময় নেই। তো এখন এরপরে যদি বলি পাওয়ার পয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়? পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত তথ্যকে কার্যকরভাবে আকর্ষণীয় ভাবে হচ্ছে উপস্থাপন করা হয়। মানে এক কথায় হলো আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কি করতে পারি? সুন্দর করে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে। তো এখন এরপরে যদি বলি কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংশোধন করে আকর্ষণীয় করা যায়, মানে কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট তারপরে ইত্যাদি সংশোধন করে আকর্ষণীয় করা যায়, ছবি, তারপর গ্রাফ, তারপর চার্ট, এইগুলা। তারপর নর্মালি পাওয়ার পয়েন্ট এই কাজগুলা কিন্তু খুব সুন্দর করা যায়। আচ্ছা, এরপর যদি আমি বলি পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে? পাওয়ার পয়েন্টের ফাইলকে কিন্তু আমরা নর্মালি প্রেজেন্টেশন বলতে পারি, বুঝছো? আর পাওয়ার পয়েন্টের যে প্রত্যেকটা পেজ, এই পেজটাকে আমরা স্লাইড বলি। ঠিক আছে। তো আসো, এরপরে আমরা যদি বলি যে আমাদের প্রেজেন্টেশনে একটি অংশকে কি বলা হয় বলো তো? প্রেজেন্টেশনে এক একটি অংশকে কি বলা হয়? অ্যানিমেশন, ট্রানজিশন, হ্যান্ড আউট নাকি স্লাইড? স্লাইড বলা হয়। এরপর যদি বলি পাওয়ার পয়েন্টের স্লাইড নিচের কোনটির সমতুল্য, মানে পাওয়ার পয়েন্টের যে স্লাইড ওইটা কিসের সমতুল্য? পাওয়ার পয়েন্টের স্লাইড কিসের সমতুল্য? তুমি জানো এক্সেল কলামের সমতুল্য, ওয়ার্ডের পৃষ্ঠার সমতুল্য। আমরা বলতে পারি যে এটা ওয়ার্ডের পৃষ্ঠার সমতুল্য। ঠিক আছে।
এরপরে আমরা যদি বলি যে পাওয়ার পয়েন্টের প্রস্তুতকৃত যে 20টা স্লাইডের একটি প্রেজেন্টেশনে 5 পৃষ্ঠার উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলে? দেখো আমরা যদি বলি যে পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে প্রত্যেকটা পৃষ্ঠাকে কি বলা হয়? স্লাইড লেআউট নাকি স্লাইড প্রিন্ট কোনটা বলা হয়, নাকি হচ্ছে হ্যান্ডস আউট কোনটা বলা হয় জানো? এটাকে বলা হয় হচ্ছে হ্যান্ডস আউট। মানে অনেকগুলো স্লাইডকে তুমি যদি একটা পেজের মধ্যে ধরাইতে চাও তাহলে ওইটাকে বলা হয় হ্যান্ডস আউট। আচ্ছা এরপরে যদি বলি একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? হ্যান্ডস আউট বলা হয়। একাধিক মানে অনেকগুলা স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠা, অনেকগুলা স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠা বলা হয়, আমাদের বলা হয় হ্যান্ডস। অনেকগুলো স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠা বলা হয় হ্যান্ডস আউট। এরপর আমরা যদি বলি একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ডস আউট বলা হয় বললাম। পাওয়ার পয়েন্ট ওপেন করতে কোন বোতাম চাপতে হয়? পাওয়ার পয়েন্ট আমরা যদি ওপেন করতে চাই, পাওয়ার পয়েন্ট ওপেন করতে আমাদেরকে কোন বোতাম চাপতে হয়? স্টার্ট চাপবো, হোম চাপবো, নিউ চাপবো নাকি ফাইল চাপবো? তো আমাদের কোন বাটন চাপতে হবে? আমাদের নরমালি স্টার্ট বাটন চাপতে হয়। এরপরে কোনটিতে টাইপ করা যায়? কোনটিতে টাইপ করা যায়? টেক্সট বক্স, ইমেজ বক্স, কমান্ড বক্স, টুল বক্স। টেক্সট বক্সে নরমালি টাইপ করা। এরপরে যদি আমরা বলি যে মাল্টিমিডিয়া বলতে বোঝায় কোনটা? মাল্টিমিডিয়া বলতে বোঝায় হচ্ছে বহুমাধ্যম। মাল্টি মানে হচ্ছে অনেক, মিডিয়া মানে হলো মাধ্যম। মাল্টিমিডিয়া মানে কি? মাধ্যম। ঠিক আছে, বহুমাধ্যম কেন? এখানে ছবি থাকে, শব্দ থাকে, লেখা থাকে, গ্রাফিক্স থাকে, অ্যানিমেশন থাকে, অনেক কিছু থাকে। এবার আমরা যদি বলি যে ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া বলতে কি বোঝায়? যেখানে তোমার আম, যেখানে ব্যবহারকারী যোগাযোগ করতে পারবে, যেখানে কেবল টেক্সট থাকে, যেখানে কেবল অডিও থাকে। এটা তো অবশ্যই না, এটাও তো অবশ্যই না। যেখানে কেবল ভিডিও থাকে অবশ্যই না। এইটাই হচ্ছে যেখানে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে, এভরিথিং। এখন এগুলো তো খুব সহজ বিষয় ছিল, আশা করি বোঝা যাচ্ছে। এবার আমরা যে সামনে যাই যে ইন্টারেক্টিভ মিডিয়া বলতে কি বোঝায়? দেখো ইন্টারেক্টিভ মিডিয়া বলতে কি বোঝায় বলতো? যেখানে আমরা বললাম যে আচ্ছা, তো মিডিয়ার মৌলিক মাধ্যম কোনটা? মিডিয়ার হচ্ছে মৌলিক মাধ্যম এখানে হচ্ছে টেক্সট থাকবে, চিত্রও থাকবে, শব্দও থাকবে। যে কোনটা? সবগুলাই মোটামুটি থাকবে, বাট না থাকলেও হয়। খারাপ হয় না খুব একটা, না থাকলেও কিন্তু হয়। এখন এরপরে যদি বলি মাল্টিমিডিয়া। আচ্ছা মাল্টিমিডিয়া নয় কোনটা? এই যে রেডিও কিন্তু কোনো মাল্টিমিডিয়া না। আচ্ছা এরপরে নিচের, হ্যাঁ বলো। আমরা হচ্ছে 314টা প্রশ্ন। এখন হ্যাঁ আজকে, হ্যাঁ আজকে তোমার জীবন নিয়ে তুমি ফাঁকিবাজি করতে পারো, কিন্তু তোমার জীবন নিয়ে আমি ফাঁকিবাজি করি। তো লেখাপড়ার সাথে নো কম্প্রোমাইজ। 314টা স্লাইড, 314টাই করতে। নিচের কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ? তো নিচের কোনটি? আমি পড়ানোর মধ্যে কোনো ফাঁকিবাজি করি না। এখন তোমার জীবন, তুমি যদি মনে করো যে আমি ভাইয়া পড়বো না, আমি ঘুমাই ঘুমাই থাকবো, তো তোমার জীবন দিয়ে তুমি কিন্তু এইসব ফাঁকিবাজি করতেই পারো, না পড়লে আলটিমেটলি ক্ষতি তোমার। তো আমি আমার দিক থেকে ফ্রেশ থাকবো যে আমি ভাই আমি পড়ানোই করতে ইয়া করি কখনোই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুরু করি আসো। সেটা হলো নিচের কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ? নিচের কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ? আমরা normally বলতে পারি যে হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ কোনটা? পোস্টার, ভিডিও গেমস ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। এরপরে আসো যে হচ্ছে টেলিভিশন ভিডিও সিনেমাকে বলা হয় কি? টেলিভিশন ভিডিও সিনেমাকে বলা হয় নরমালি হচ্ছে, বলা হয় বলতো মাল্টিমিডিয়া। আর টেলিভিশন তারপরে সিনেমাকে কি বলা হয় নরমালি? টেলিভিশন ভিডিও সিনেমাকে মাল্টিমিডিয়া বলা হয়, হ্যাঁ হয় তো সমস্যা নেই। আচ্ছা ওয়েব পেজকে কেন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? ওয়েব পেজকে কেন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? ওয়েব পেজকে কেন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? ওয়েব পেজকে কেন বলা হয়? কারণ কি? ব্যবহারকারী ক্লিক বা নেভিগেট করতে পারে। আচ্ছা প্রেজেন্টেশন লেখার বক্সকে বলা হয় টেক্সট বক্স বলা হইতে পারে।
এরপরে যদি বলি সিনেমার সাথে একাধিক মাধ্যম যুক্ত হওয়ার উল্লেখিত সাল কোনটা, মানে সিনেমার সাথে অনেকগুলো মাধ্যম যুক্ত হয়েছিল 1895 সালে। আচ্ছা, তারপরে ভিডিওকে বলা যায় কি, ভিডিওকে বলা যায় হচ্ছে গ্রাফিক্স, মোটেও না গ্রাফিক্স, নাকি কেবল অডিও, কেবল টেক্সট, নাকি চলমান গ্রাফিক্স। তো ভিডিওকে চলমান গ্রাফিক্স বলা যাইতে পারে। এবার যদি বলি যে অ্যানিমেশন হইতে পারে কি, অ্যানিমেশন হতে পারে শুধুমাত্র দ্বিমাত্রিক, নাকি ত্রিমাত্রিক অ্যানিমেশন কি হইতে পারে, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক উভয় হইতে পারে, বুঝছো? ত্রিমাত্রিক ত্রিমাত্রিক উভয়ই কিন্তু হইতে পারে। তারপরে প্রেজেন্টেশন সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় কোনটা, প্রেজেন্টেশন সংরক্ষণ করার জন্য ফাইল প্লাস সেভ ইউজ করতে হয়। এরপরে প্রেজেন্টেশন সংরক্ষণ করার জন্য কোনটা ইউজ করতে হয় বললাম। তারপরে কোনটি মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমের মধ্যে পড়ে না, মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমের মধ্যে পড়ে না হচ্ছে আমাদের কাগজ। কাগজ কখনোই মাল্টিমিডিয়ার মাধ্যমের কি পড়ে না। এরপরে যদি আমি বলি নিচে কোনটি মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে কাগজ। এরপরে মাল্টিমিডিয়া ধারণ ও পরিচালনায় ব্যবহৃত হয় কোনটি, মাল্টিমিডিয়া ধারণ এবং পরিচালনায় ব্যবহৃত হয় কোনটি, তোমার হচ্ছে ধারণ এবং পরিচালনায় কোনটি ব্যবহৃত হয়। তো মাল্টিমিডিয়া ধারণ এবং পরিচালনায় আমাদের কম্পিউটার ব্যবহার হয়, স্মার্টফোন ব্যবহার হয়, ট্যাবলেট ব্যবহার হয়, সবগুলো মোটামুটি তাই বলতে পারো সবটাই কম বেশি ব্যবহার করা হয়। এরপরে যদি আমি আসি যে শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহারের বড় সুবিধা কোনটা, যে শিক্ষাক্ষেত্রে উচ্চ শিক্ষাক্ষেত্রে একটা বিষয় সহজে বুঝতে পারবা, পড়া ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না, তারপর সময় নষ্ট হয় না, বই লাগে না। শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়ার বড় সুবিধা কোনটা, একটা বিষয় সহজে বুঝা, এটাই তো একটা মাল্টিমিডিয়ার প্রধান সুবিধা, তাই না? এখন কথা হলো যে আসলে কি বাংলাদেশের আমাদের যে মুদ্রণ এবং প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কত সালে, ওই যে আমাদের আহ দশকে, ঠিক আছে। এবার যদি বলি যে শব্দ রেকর্ড ও সম্পাদনা, শব্দ রেকর্ড এবং সম্পাদনার প্রধান নির্ভরতা কোথায়, শব্দ রেকর্ড ও সম্পাদনা এখন প্রধান নির্ভরতা কোথায় বলতো, আমাদের কম্পিউটার, টাইপরাইটার, নাকি কাগজ, অবশ্যই আমাদের কম্পিউটার। আচ্ছা, এরপরে আসো আমি বলি যে শব্দ রেকর্ড এবং সম্পাদনায় এখন প্রধান নির্ভরতা আমি তোমাকে বললাম। এরপরে অডিও যুক্ত করার সময় আমরা হোয়েন ক্লিক নির্বাচন করলে কি হবে, তো অডিও ভিডিও যুক্ত করার সময় যখন আমরা বলি যে হোয়েন ক্লিক, মানে কি, এখানে ক্লিক করলে মানে ক্লিক করলে তোমার একটা ভিডিও কিন্তু শুরু হয়ে যাবে, সেটা বোঝায়। এরপরে আমরা যদি বলি যে ভিডিও যুক্ত করার সময় হোয়েন ক্লিক, অ্যাডোবি ফটোশপ, এখানে একটু পড়াশোনা করতে হবে যে অ্যাডোবি ফটোশপ মূলত ব্যবহার করা হয় কোনটার জন্য, অ্যাডোবি ফটোশপ মূলত কন্টেন্ট অথবা ইমেজ সম্পাদনার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়, কন্টেন্ট ইমেজ ব্যবহার করা হইতে পারে। আচ্ছা, আর কি কি ক্ষেত্রে আমরা যদি বলি যে প্রিমিয়ার বা ফটোশপ দিয়ে আমরা কি করতে পারি, যে প্রিমিয়ার বা ফটোশপ দিয়ে আমরা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন বানাবো, নাকি কন্টেন্ট তৈরি করব, সম্পাদনা করব, ডোমেইন রেজিস্ট্রেশন, হার্ড ডিস্ক ফরম্যাট, কোনটা, আমরা বি কন্টেন্ট তৈরি করতে পারবো, ঠিক আছে, আমরা কন্টেন্ট পারবো এবং সম্পাদনা করতে পারবো। আচ্ছা, কোন সফটওয়্যার দিয়ে বিভিন্ন মিডিয়া মিলিয়ে ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন করা যায়, একটা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করবে, সেই ডিরেক্টর দিয়ে করবা, হ্যাঁ অবশ্যই তুমি ডিরেক্টর দিয়ে করবে। এরপরে আমরা যদি বলি যে মিডিয়া ব্যবহারের ক্ষেত্র নয় কোনটা, দেখো হস্তলিখন বা খাতায় তুমি কোনো ইন্টারেক্টিভ মিডিয়া ইউজ করতে পারবে না, হস্তলিখন বা খাতায় তুমি মিডিয়া ইউজ করতে পারবে না, বুঝা গেল। এরপরে মিডিয়া ব্যবহারের ক্ষেত্র নয় কোনটা, মিডিয়ার ব্যবহারের ক্ষেত্র বা খাতা আমি বললাম। এবার গেমসে মাল্টিমিডিয়া ব্যবহারে কি পারে, মানে গেমসে মাল্টিমিডিয়া ব্যবহারে আমরা হচ্ছে কি বারে, দেখো বাস্তবতার অনুভূতি বারে, কেবল দেখা যায়, কেবল ভিডিও, কেবল তো বাস্তবতার অনুভূতি পাওয়া যায়, ঠিক আছে, মাল্টিমিডিয়া ব্যবহারে আমরা বাস্তবতার অনুভূতি। এখন কথা হচ্ছে এরপরে দেখো আমরা এরপরে আসি, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া যে কন্টেন্ট ডেভেলপার, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার কে, মানে মাল্টিমিডিয়া যে কন্টেন্ট এই ডেভেলপার তিনি হচ্ছে টেক্সট, গ্রাফিক্স এবং অডিও নিয়ে কাজ করেন তিনি, হ্যাঁ দিতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে কন্টেন্ট ডেভেলপ করা, যে কন্টেন্ট ডেভেলপ করা আর ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ যোগ করার মধ্যে তোমার পার্থক্য আছে, কন্টেন্ট ডেভেলপ করা ইন্টারেক্টিভ করার মধ্যে বিশাল পার্থক্য আছে, দুইটা একই সফটওয়্যার নাকি শুধু প্রিন্টিং, তো মোটামুটি আমি বলতে পারি যে বিশাল পার্থক্য আছে। এই যে কন্টেন্ট ডেভেলপ করা আর ইন্টারেক্টিভ
যোগ করার মধ্যে বিশাল পার্থক্য। একটা কন্টেন্ট ডেভেলপ করে তুলে একটা ফটো কার্ড বানিয়ে রাখলে তো ওইটা ইন্টারেক্টিভ তখন হবে যখন তুমি চাপ দিলে ওইটার মধ্যে ঢুকে কোনো কাজ করবে, তাই না? অর্থাৎ দুইটার মধ্যে বিশাল একটা তফাৎ। এবার আমরা যদি বলি প্রেজেন্টেশন সফটওয়্যার মূলত ব্যবহৃত হয় কিসের কারণে? প্রেজেন্টেশন সফটওয়্যার মূলত ব্যবহৃত হয় হলো তথ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য। এরপর যদি আমি বলি কথা আমি বললাম নিচের কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার? প্রেজেন্টেশন সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যার আমরা যদি যে নিচের কোনটা প্রেজেন্টেশন সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা গেল। এরপরে আসো, সেটা হচ্ছে নিচের কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পরিকল্পিতভাবে প্রেজেন্টেশন তৈরির যে খসড়া, এই খসড়াকে কি বলা হয়? পরিকল্পিতভাবে প্রেজেন্টেশন খসড়া, স্লাইড লেআউট। আচ্ছা, এবার আমরা নতুন স্লাইড যুক্ত করার শর্টকাট টেকনিক কি? আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস এম দিয়ে আমরা নতুন স্লাইডকে কিন্তু যুক্ত করতে পারবো, নাকি কন্ট্রোল প্লাস এম দিয়ে? কন্ট্রোল প্লাস এম দিয়ে আমরা নতুন স্লাইড যুক্ত করতে পারি। স্লাইড যুক্ত করার শর্টকাট কন্ট্রোল প্লাস এম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে যদি বলি প্রেজেন্টেশন করার জন্য কি ব্যবহার, প্রেজেন্টেশন শুরু করার জন্য কোন কি ব্যবহার করা হয়? প্রেজেন্টেশন শুরু করার জন্য কোন ব্যবহার করা হয়? প্রেজেন্টেশন তুমি নরমালি F5 ব্যবহার করতে পারো প্রেজেন্ট করার জন্য। এরপরে আমরা যদি নরমালি বলি যে বর্তমান স্লাইড থেকে স্লাইড শো শুরু করতে আমরা কি করতে পারি? কন্ট্রোল প্লাস F5 ইউজ করতে পারবো। হচ্ছে শিফট প্লাস F5 যদি আমরা ইউজ করি তাহলে আমাদের শিফট প্লাস F5 S5। আচ্ছা, এরপর আমরা যদি বলি স্লাইড শো থেকে বের হতে চাপতে হবে ESC। এই যে ESC চাপলে আমরা কি স্লাইড শো থেকে বের হয়ে আসতে পারবো। ESC, আচ্ছা, এটা চাপলে স্লাইড শো থেকে বের হয়ে আসতে পারবো। স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য আমরা কি ব্যবহার করি? স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য আমরা ইনসার্টে যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি, বা হ্যাঁ ইনসার্টে যে আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারি, বা তুমি হচ্ছে ভিউ মেনুতে যেও কিন্তু পরিবর্তন করতে পারো, ডিজাইন মেনুতে যে পরিবর্তন করা যায়, মানে বিভিন্ন ভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড করা যায় আর কি। এরপরে আমরা যদি বলি যে ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যবহার করতে হলে নিচের কোনটা তোমার হচ্ছে নির্বাচন করতে হবে? তো ব্যাকগ্রাউন্ডে যদি তুমি ছবি ব্যবহার করতে চাও তাহলে পিকচার আর টেক্সচুয়াল ফাইল, এই যে এইটা তোমার এই যে সি নাম্বার কিন্তু চিহ্নিত হবে। এরপরে স্লাইডের ছবি যুক্ত করতে হলে ইনসার্ট প্লাস পিকচার এটা ইউজ করতে হয়। আচ্ছা, স্লাইডের ছবি যুক্ত করতে হলে ইনসার্ট প্লাস পিকচার ইউজ করতে হয়, আমি বললাম। এরপরে আমরা যদি বলি যে এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাইতে যে ইফেক্ট ব্যবহার করতে হয় তাকে কি বলা হয়? তাকে আমরা নরমালি এনিমেশন এটাকে বলে না, আমরা বি নাম্বারটা বলতে পারি। তো এরপরে আসো আমরা টেক্সট বক্সের পৃথক ভাবে ইফেক্ট দিতে আমরা কি ব্যবহার করা হয়? এনিমেশন, তারপর কাস্টমাইজ, আমাদের এইটা ইউজ করতে কাস্টমাইজ। তো এখন এর পরবর্তীতে আমাদের ট্রানজিশন সাথে সাথে শব্দ যুক্ত করতে কি ব্যবহার করতে হয়? সাউন্ড ইফেক্ট করতে হয়। সাউন্ড ইফেক্ট করতে পারি, এটাকে কি বলা আমাদের? এই যে স্টেশন সাউন্ড, ঠিক আছে, সাউন্ড এটা ইউজ করলে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। সাউন্ড ইফেক্ট। তারপরে স্লাইডে অডিও যুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়? স্লাইডে অডিও যুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়? এই যে আমাদের এই যে ইন্টারেস্ট, তারপরে মুভ ফ্রম ফাইল, এই জিনিসটা আমরা করতে। আচ্ছা, অডিও যুক্ত করার সময় অটোমেটিকলি তোমার নির্বাচন করলে কি হবে? তোমার ভিডিও ক্লিক করলে চালু হয়ে যাবে অটোমেটিক। করো তাহলে স্লাইড হলে ভিডিও অটোমেটিকলি চালু হয়, ঠিক আছে? স্লাইড শুরু হলে অটোমেটিক চালু হবে। আচ্ছা, স্লাইডের ছোট সংস্করণ বাম পাশে যেভাবে দেখা যায়, বুঝছো, তাকে আমরা কি বলি বলতো? ওইটা কি, এই যে স্লাইডের ছোট সংস্করণ বাম পাশে যেভাবে দেখা যায় এটাকে আমরা কি বলি বলতো? মিনি ভিউ, কম্প্যাক্ট ভিউ, নাকি হচ্ছে থাম্বনেইল ভিউ, নাকি হচ্ছে স্লাইড ভিউ? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা নরমালি বলি হচ্ছে থাম্বনেইল ভিউ, ঠিক আছে? আমরা থাম্বনেইল ভিউ বলতে পারি, ঠিক আছে? এটাকে নরমালি আমরা কি বলতে পারি? আমরা এটাকে থাম্বনেইল ভিউ বলতে পারি। তো ঠিক আছে, তো আশা করি যদি বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারে আমার আর কোনো সমস্যা আশা করি হবে না। আমরা যথেষ্ট প্র্যাকটিস করলাম।